মামনি, আমাকে আর দুটো ভাত দাও না। আমার না আজ খুব খিদে পেয়েছে, আমার পেটটা এখনো ভরেনি। হ্যাঁ রে, এত ভাত খেলি তোর এখনো পেট ভরেনি? তোর পেটে কি রাক্ষস ভর করেছে? বৌমা, এভাবে কাউকে খাবারের খোটা দিও না। আর তুমি তো ওকে কম ভাত দিয়েছো। ওই দুটি ভাত খেলে কি করে পেট ভরবে বলো? কি? আমি কম ভাত দিয়েছি? আসুক আপনার ছেলে, আপনার মেয়ের জামাই মরে গিয়ে তো শান্তিতেই আছে। দুটো পাপকে তো নিয়ে যেতে পারতো সাথে করে, তাহলে এত ঝামেলা হতো না। ছি বৌমা, এসব কথা বলো না। ওরা নিষ্পাপ, এতে ওদের কোনো দোষ নেই। অর্করাই এই গল্পের নায়ক। তার বয়স এখন 13 বছর। তার একটা ছোট বোন আছে, তার বয়স 9 বছর। তার নাম টুসি। অর্কের বোন তখন তার মায়ের পেটে, তখন তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর শ্বশুরবাড়ির লোকেরা অপয়া বলে তাকে বাড়ি থেকে দূর করে দেয়। ছোট্ট অর্ককে নিয়ে গর্ভবতী তার মা তার বাপের বাড়ি চলে আসে। অর্কের মামা ভালো হলেও মামিমার ব্যবহার ভালো নয়। অর্কের দাদু দিদা তার ছোট নাতি ও সদ্য বিধবা হওয়া গর্ভবতী মেয়েকে বুকে তুলে নেয়। দাদু তার মেয়েকে বলে, আমরা এখনো বেঁচে আছি রে মা, আমরা থাকতে তোর কোনো কষ্ট হবে না। তার কিছুদিনের পরে অর্কের বোনের জন্ম হয়। বোনের জন্মের 3 মাস পর তার মা অসুস্থ হয়ে পড়ে। তারপর সে মারা যায়। আসলে স্বামী মারা যাওয়ার পর থেকে সে নানা বিষয়ে চিন্তা করতে থাকে। বেঁচে থাকার ইচ্ছাও তার মরে যায়। নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেয় না। পেটে বাচ্চা থাকলে মেয়েরা যেরকম যত্ন পায়, অর্কের মার ক্ষেত্রেও তা হয়নি। আবার বাচ্চা হওয়ার পর থেকে সে নানা বিষয়ে উদাসীন থাকে। তারপর একদিন রাতে বুকে ব্যথা অনুভব করে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু তার শরীর এত অসুস্থ ছিল, সে কোনো রেসপন্স করতে পারে না। 5 বছরের ছেলে অর্ক ও 3 মাসের মেয়ে টুসিকে রেখে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তারপর থেকে অর্ক ও টুসি দিদা দাদুর কাছেই থাকে। অর্কের দাদু টলি ভ্যানে করে সবজি বিক্রি করত। দাদু যতদিন ছিল, কিন্তু ভাই বোন ভালোই ছিল। কিন্তু এই দাদু একদিন সবজি বিক্রি করে বাড়ি এলো। হঠাৎ করে সে অসুস্থ অনুভব করে ডাক্তার ডাকার সময়টুকু পায় না। তার আগে সে মারা যায়। রোদে ঘুরে ঘুরে সবজি বিক্রি করার জন্য তার সানস্ট্রোক হয়ে যায়। দাদুর মৃত্যুর পর থেকেই অর্ক, তার বোন ও তার দিদার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অর্কের পড়াশোনার ইচ্ছা থাকলেও তার পড়াশোনা হয় না। তার মামা বিভিন্ন হাটে জামা প্যান্ট বিক্রি করত, তখন অর্ককে সাথে নিয়ে যেত। সেদিন ওর কি খুব খিদে পেয়েছিল। হাট থেকে এসে সে ভাত খেতে বসেছিল। তার মামিমা তাকে যা ভাত দিয়েছিল সেটার পরিমাণ খুবই অল্প ছিল, তাই সে আর 2টি ভাত বেশি চেয়েছিল। সে ভাত খাবার জন্য তার মামিমা তাকে ও দিদাকে এত কথা শুনতে হলো। অর্কের মামার দুটো ছেলে বিচ্ছু বদমাইশ, পড়াশোনা করে না, কোনো কথা শোনে না। তবু তার মা তাদেরকে কিছু বলে না। সব কিছু অর্ক ও তার বোনকে দিয়ে করায়। অর্কের দিদা বাড়িতে মুড়ি ভাজে, খাবারের দোকানে বিক্রি করে। এরকম একদিন ওর বাড়ি থেকে কিছুটা দূরে স্টেশন আছে। সেই স্টেশনের পাশে একটা খাবারের দোকান আছে। সেখানে ঘুগনি, মুড়ি, তেলে ভাজা, স্যান্ডউইচ, পকোড়া, সব ফাস্টফুড খাদ্য বিক্রি হয়। অর্কের দিদা সেই দোকানে মুড়ি দেয়। একদিন দিদার শরীরটা খুব খারাপ থাকায় দিদা অর্ককে বলল, অর্ক, আমার শরীরটা ভালো নেই। আমি মুড়ি ভেজে বস্তায় ঢুকিয়ে রেখেছি, তুই একবার ওই দোকানে দিয়ে আসতে পারবি? কোন দোকানের দিদা? স্টেশনের সামনে যে খাবারের দোকান আছে, গণেশের খাবারের দোকান বললেই লোক দেখিয়ে দেবে। ও, গণেশ মামার দোকানে? আমি চিনি তো ওনাকে। তা কি করতে হবে দিদা আমাকে? তুই শুধু বলবি দিদার শরীরটা খারাপ, তাই আমি মুড়ি দিতে এসেছি। এই বস্তায় 5 কেজি মুড়ি আছে, আর মুড়ির টাকাটা চেয়ে নিবি। ঠিক আছে দিদা। আর বোন কোথায়? আমার শরীরটা খারাপ, তার উপর তোর মামিমা কত জামা কাপড় কাচতে দিয়েছে, সেই সব নিয়ে তোর বোন পুকুরের ঘাটে গেছে। তোদেরও কপালটা খারাপ, তা না হলে এই বয়সে বাবা মা চলে যায়। ওহ দিদা, তুমি চুপ করো, আর এসব নিয়ে কথা বলো না। আমি এখন আসছি। কিছুক্ষণ পর অর্ক মুড়ির বস্তা নিয়ে গণেশ মামার দোকানের সামনে এলো। গণেশ মামা অর্ককে দেখে বলল, কিরে তুই, তোর দিদা আসেনি? মুড়ি দিয়ে পাঠিয়েছে। দেখ না, দোকানে মুড়ি একদম শেষ হয়ে গেছে, খরিদ্দার ফিরে যাচ্ছে। তুই ভালো করেছিস মুড়ি নিয়ে এসেছিস। তুই এক কাজ কর, ভিতরে যে বেঞ্চি আছে ওতে মুড়ি বস্তা রাখ, আমাকে একটু হেল্প করবি? কি সাহায্য করবো মামা, বলো তুমি। দোকানে এখন একটু ভিড় আছে, তুই এক কাজ কর, ওখানে যে থালাগুলো আছে
ওগুলো নিয়ে 2 বাটি করে প্রত্যেকটা থালায় মুড়ি দে। আর ওই যে হাঁড়ির ঘুগনি আছে, তুই প্রতিটা থালায় 2 চামচ করে ঘুগনি দে। খাওয়া শেষ হলে আবার জিজ্ঞাসা করবি কেউ কিছু নিবে কি নাকি। বেশ কিছুক্ষণ অর্ক গণেশ মামার কথা মতো কাজ করলো। অর্ক খুব পরিশ্রমী ছেলে, সেটাও গণেশ মামা লক্ষ্য করলো। তারপর গণেশ মামা অর্ককে মুড়ি ঘুগনি খেতে দিল। আসার সময় 100 টাকার নোট হাতে ধরিয়ে দিল। সেটা দেখে অর্ক গণেশকে বলল, মুড়ি খেতে দিয়েছো ঠিক আছে, আবার টাকা দিচ্ছ কেন? অর্কর কথা শুনে গণেশবাবু বললেন, তুই এই টাকাটা রাখ। আজকে যদি তুই না আসতিস আমার অনেক টাকা ক্ষতি হতো। আমার কর্মচারী শরীর খারাপ হওয়ার জন্য সে আজকে আসেনি। বাবা, তুই আজকে আমার অনেক উপকার করেছিস। এই দোকানটা স্টেশনের পাশের হওয়ার জন্য ভালো চলে। প্রতিদিন স্টেশনে প্যাসেঞ্জাররা এখানে খাওয়া দাওয়া করে তারপর যে যার কাজে যায়। এদিকে অর্কর বাড়িতে আসতে দেরি হচ্ছিল বলে তার দিদা চিন্তা করছিল, কারণ বিকেলবেলা তার মামার সাথে তাকে আবার হাটে যেতে হবে। অর্ক বাড়ি আসতে দিদা অর্ককে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে অর্ক, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? তুই কি করছিলি যে এত দেরি করে ফিরলি? সে কখন তো গণেশের দোকানে মুড়ি দিতে গিয়েছিলিস? আর বলো না দিদা, ওই গণেশ মামার দোকানে কর্মচারীটা আজকে আসেনি। আর ওই সময় দোকানে খদ্দেরের ভিড় হয়ে গিয়েছিল। গণেশ মামা একা পারছিল না, তার খদ্দেরগুলো তাড়া দিচ্ছিল। সেই কারণে মামা আমায় বলল আমাকে একটু সাহায্য করার জন্য। আমি আবার প্রত্যেককে ঘুগনি মুড়ি খেতে দিলাম। জানো দিদা, গণেশ মামা আমার কাজে খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়েছে, আবার পেট ভরে ঘুগনি মুড়ি খেতে দিয়েছে। অর্কর কথা শুনে দিদা হাসলো আর বলল, তুই তাড়াতাড়ি চান করে দুটো খেয়ে নে, তোর মামা আবার চলে আসবে। হাটে যেতে হবে তো নাকি? দিদার কথা শুনে অর্ক খানিকক্ষণ কিছু একটা ভাবলো। তার দিদাকে বলল, জানো দিদা, আজকে আমার হাটে যেতে ভালো লাগছে না। যদি না যাস তোর মামা মামি দুজনেই তোকে বকবে। দেখ না তোর বোনের পাটা কিভাবে ফুলে গেছে। দিদার কথায় অর্ক তার বোনের পায়ের দিকে তাকিয়ে দেখলো বোনের পাটা কেমন যেন ফুলে গেছে। অর্ক সেটা লক্ষ্য করে দিদাকে জিজ্ঞাসা করলো, কেন, বোনের কি হয়েছে? কি করে পাটা ফুলে গেল? তোর বোনকে দিয়ে মাছ বাছতে দিয়েছিল, দেরি হচ্ছিল বলে তোর মামি বালতি ছুঁড়ে তোর বোনকে মেরেছে, আর বালতিটা তোর বোনের পায়ে পড়ে পাটা ফুলে গেছে। বরফ দিয়েছো বোনের পায়ে? দিদাকে দেখে ছোট্ট বোন টুসি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অর্ক যেই বোনের পাশে বসে মাথায় হাত বুলাতে থাকে, সঙ্গে সঙ্গে ছোট্ট টুসি দিদাকে জড়িয়ে ধরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, জানিস দাদা, মামি বলছিল আমি নাকি রাক্ষসী। মায়ের পেটে থাকতে বাবাকে খেয়েছি, আবার হতে না হতে মাকে খেয়েছি। আমি ভালো নই দাদা, আমি বরং মরেই যাই। ওরা আমাকে দিয়ে কত কাজ করায়, আমার খুব কষ্ট হয় রে দাদা। আমি পারছি না। আজকে পুকুরের ঘাট থেকে কত জামা কাপড় কেচে নিয়ে এসেছি জানিস। তারপর আবার বাড়িতে এসে বলে মাছ ভাজতে। জয়ন্ত দাদা বসন্ত দাদা ভাত খেয়ে নাকি স্কুলে যাবে, কিন্তু আমি তাড়াতাড়ি মাছ ভাজতে পারিনি, সেই জন্য মামি আমাকে এভাবে মেরেছে। আমার পাটা খুব ব্যথা করছে রে দাদা। বোনের কথায় অর্কর বুকের ভেতরটা যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে বোনকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলল, তুই তো আমার সোনা বোন, আর একটু কষ্ট কর না বোন। আমি বড় হয়ে গেলে ভালো চাকরি করব, তোকে কোনো দুঃখ পেতে দিব না। তুই একটু বস, আমি মন্টুদের ফ্রিজ থেকে বরফ নিয়ে আসি। তারপর অর্ক ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে বোনের পায়ে দিতে থাকে। তা দেখে তার মামি বলে, আদিক্ষেতা দেখাচ্ছে, যত সব আমার কপালে জুটেছে। মামির এরকম খেয়ালি কথাবার্তা তার দিদা মেনে নিতে পারেনি। সে প্রতিবাদ করে বলে, এভাবে কথা বলছো কেন বৌমা? ওর বোনের পায়ে লেগেছে, মেয়েটা ব্যথা পেয়েছে, তাই ওর ভাই বড় পায়ে লাগিয়ে দিচ্ছে। আপনি একদম কথা বলবেন না। দুটো পাপকে আমাদের গলায় ঝুলিয়ে দিয়ে তারা তো দিব্যি শান্তিতে আছে, বসে বসে খাচ্ছে আর রাহুর মতো আমার অন্ন ধ্বংস করছে। মামির কথায় অর্কর দিদা খুব রেগে যায় আর বলে, বসে খাচ্ছে এ কথা বলছো কেন? তোমার দুটো ছেলে তো অর্কের থেকে বড়, কিন্তু ওরা তো কিছুই কাজ করে না। আর এইটুকু দুধের বালক ছেলে মেয়েকে তুমি কত কাজ করাও, তোমার লজ্জা করে না? আজ ওদের বাবা মা নেই, ওদের কপালটা খারাপ, তাই বলে ওই দুটো ও ওনার ছেলে মেয়েকে দিয়ে এত কাজ করাবে? ভগবান তোমায় ক্ষমা করবে না। উপরে গেলে
তোমাকে তোমার শাস্তি ভোগ করতে হবে। দিদার কথায় অর্কর মামিমা যেন তেলে জল পড়ার মতো হলো। সে রেগে গিয়ে বলল, আসুক আপনার ছেলে। আমি যদি এই দুটো ছেলে মেয়েকে বাড়ি থেকে না বের করে দিচ্ছি, আমার নামও কামিনী নয়। এই বাড়িটা শুধু তোমার স্বামীর নয়, ওর মায়ের অধিকার আছে। আর আমি যতদিন বেঁচে থাকবো ওরা এই বাড়িতে থাকবে। তাতে তোমার যা করার আছে করে নিও। অর্কের মামা বাড়িতে এলে অর্কের মামি তাকে মিথ্যা কথা বলে তার দিদার নামে ওদের দুই ভাই বোনের নামে নালিশ করে। কিন্তু অর্কের মামা শিশিরবাবু শান্তিপ্রিয় মানুষ। সে ঝগড়া অশান্তি পছন্দ করে না। তাই সে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার এই ঝগড়া অশান্তি ভালো লাগে না। তুমি এক কাজ করো, ওদের দুই ভাই বোনকে নিয়ে আলাদা থাকো। অর্কের মামার কথায় তার দিদা বলে, ঠিক আছে, তোর বউ যখন চাইছে না তখন আমরা তোদের সাথে থাকবো না, আর দুই ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকবো। এইভাবে কেটে যায় কিছুক্ষণ। দুপুরের পর ওর মামা অর্ককে বলে তার সাথে হাটে যাওয়ার জন্য। অর্কের মামার কথায় তার দিদা বলে, আমরা যখন একসাথে থাকবো না অর্ক, কেন তোর সাথে হাঁটে যাবে? কেন তোর হয়ে কাজ করবে? মায়ের কথায় অর্কর মামার মনটা খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, বউয়ের কথা শুনে আজকে সে কত বড় একটা অন্যায় কাজ করে ফেলেছে। এভাবে বাপ মা মরা ভাগ্না ভাগ্নিকে এসব কথা বলা তার উচিত হয়নি। কিন্তু সে বউকে ভীষণ ভয় পায়, তাই আর সে কথা বাড়ালো না। জামা কাপড় নিয়ে হাটে চলে গেল। যাওয়ার আগে সে তার বড় ছেলে জয়ন্তকে বলল, জয়ন্ত, তুই আজকে আমার সাথে হাটে যাবি। আজকে অনেক মালপত্র আসে, আমি একা নিয়ে আসতে পারবো না। শিশিরবাবুর কথায় তার স্ত্রী চিৎকার করে বলল, আমার ছেলেকে কাজ করার কথা বলতে তো লজ্জা করে না? তোমার ওই মোটা কুমড়োর মতো ভাগ্নি আছে, ওকে বলো না বসে বসে মামার অন্ন ধ্বংস করছে। লজ্জা করে না? মা ওদের দুই ভাই বোনকে নিয়ে কাল থেকে আলাদা খাবে। ওরা যদি আলাদা খায় তাহলে ওরা কেন আমার সংসার কাজ করবে? স্বামীর কথায় শিশিরবাবুর স্ত্রী আরও চিৎকার করে বলল, সংসারের এত কাজ কে করবে? আমি পারবো না এত কাজ করতে। স্ত্রীর কথায় শিশিরবাবু শুধু একবার মুখের দিকে তাকালো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল, কারণ তার হাটে যেতে দেরি হয়ে যাচ্ছে। এদিকে দিদা গণেশের দোকানে আসে টাকা আনতে। তার কিছু টাকার দরকার, সে মুড়ির চাল কিনবে, তারপর আবার মুড়ি ভেজে বিভিন্ন দোকানে দোকানে দেবে। দিদাকে দেখে গণেশ বলল, আরে কাকি, তুমি এসেছো? তা নাহলে আমি তোমাদের বাড়িতে যেতাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। তা অর্ক কোথায় কাকি? কি করবে? বাড়িতে দুটো ছাগল আছে, সেই দেখাশোনা করবে। ছেলেটার পড়াশুনোর খুব ইচ্ছা, পয়সার অভাবে অর্ককে স্কুলে পাঠাতে পারিনি, খুব কষ্ট হয় জানো তো বাবা। ওর বাবা মা যদি বেঁচে থাকতো ওদের জীবনটা আজ অন্যরকম হতো। মেয়েটাকে ভাবছি এবছর স্কুলে ভর্তি করে দেব। অর্কের খুব ইচ্ছে, বলে দিদা নিজের হয়নি তো কি হবে, আমার ভাগ্য ছিল না তাই পড়াশোনা হয়নি, বোনকে আমি খুব ভালো করে মানুষ করব। বলছিলাম কি কাকি, আমার কর্মচারীটা আর মনে হয় আসবে না, তাই আমার একটা লোকের দরকার। সেদিন অর্ক এসেছিল আমার দোকানে, আমি ওকে বলেছিলাম কাস্টমারদের খাবার দিতে, কিন্তু ও এত সুন্দর গুছিয়ে অল্প সময়ের মধ্যে কাস্টমারদের খেতে দিল। আমি তো অবাক হয়ে গেলাম। তারাও সবাই আশ্চর্য হয়ে গেছে, এত অল্প সময়ের মধ্যে সবাইকে কি সুন্দর ম্যানেজ করে খেতে দিল। তাই আমি চাইছিলাম অর্ক আমার দোকানে কাজ করুক। আমি 3 বেলা ওকে খেতে দেব, আর মাস শেষে 6000 টাকা মাইনে দেব। তোমার কি কোনো অসুবিধা আছে কাকি? দিদা গণেশের হাতটা ধরে হাউমাউ করে কেঁদে ফেলল, বলল, বাবা তুমি আমায় বাঁচালে। আমার ছেলে শিশির আমাদের আলাদা করে দিয়েছে। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, ওই দুই ছেলে মেয়েকে নিয়ে আমি কি করে সংসার চালাবো, কি করে ওদের আমি মানুষ করব। ঠিক আছে বাবা, অর্ক কাল থেকে তোমার এখানে কাজ করবে, তবে মাঝে মাঝে ওকে একটু তুমি পড়াশোনা শেখাবে তো, তা না হলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে। ঠিক আছে কাকি, তাই হবে। তার পরের দিন থেকে অর্ক গণেশের দোকানে কাজ করতে শুরু করলো। অর্কের পরিশ্রমী সৎ নিষ্ঠা দেখে গণেশ খুব খুশি। এমনকি তার দোকানে যে সমস্ত কাস্টমার আসে তারাও গণেশকে বলল, গণেশ, তুমি এতদিনে একটা ইমানদার ছেলে পেয়েছো, দেখবে তোমার দোকান রকেটের মতো ছুটবে। কাস্টমারদের কথায় গণেশ আসে। সেও মনে মনে অর্কের কাজে প্রশংসা না করে পারে না। ও এমন একটা ছেলে যে দায়িত্ব সম্পর্কে সচেতন। সে জানে কখন কোন কাজটা তাকে করতে হবে, তাই মালিক বলার আগে সে করে ফেলে। এইভাবে চলছিল প্রায় বছর 5। হঠাৎ গণেশ একটা চাকরি পেয়ে যায়। সে তখন অর্ককে বলে, অর্ক, আমি একটা চাকরি পেয়ে গেছি,
চাকরিটার পরীক্ষা অনেক আগেই দিয়েছিলাম। কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছে গেছে। পরশুদিন আমি জয়েন করেছি। তুমি এক কাজ করবে, আমার এই দোকানটা তুমি দেখাশোনা করবে, আর আমি বাড়ি ফিরে এখানে আসবো, হিসাবপত্র বুঝে নেব। তারপর পরবর্তীকালে তুমি হয়তো এই দোকানের মালিক হয়ে যেতে পারো। গণেশের কথায় অর্ক তো খুব খুশি। সে গণেশকে জিজ্ঞাসা করে, তাই নাকি মামা? তুমি কোথায় চাকরি পেয়েছো? তা কিসের চাকরি? আমি স্বাস্থ্য দপ্তরে চাকরি পেয়েছি কল্যাণীতে। অনেক দিন আগে আমি পরীক্ষা দিয়েছিলাম। আমি তো ভুলেই গেছিলাম চাকরির কথা। এই খাবারের দোকান খুলে বসেছি, মোটামুটি ইনকাম ভালোই হচ্ছে। হঠাৎ দেখলাম কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছেছে, আমাকে জয়েন করতে হবে। আমার মা শুনে খুব খুশি হয়েছে, বলে সরকারি চাকরি কেউ কখনো ছাড়ে? তাই আমি প্রতিদিন সকালে 8:30টায় ট্রেনে চলে যাব কল্যাণী। ফিরে একটু বিশ্রাম নিয়ে আবার দোকানে আসব। তারপর আমি দোকানে এসে তোর কাছ থেকে হিসাব বুঝে নিব। তোকে চিন্তা করতে হবে না, আমি সব তোকে বুঝিয়ে বলবো। আর তুইও এতদিনে বিজনেস ভালোই বুঝে গেছিস। আমি খেয়াল করছি তোর মধ্যে বিজনেস করার একটা ট্র্যাডিশনাল আছে। ঠিক আছে মামা, তুমি যা বলছো তাই হবে। অর্ক ভালোই দোকান চালাচ্ছে। গণেশও খুব খুশি। এরই মধ্যে অর্ক বিজনেসটা ভালো করে বুঝে গেছে। দোকানের প্রচুর কাস্টমার আছে, দোকান খুব ভালো চলে। অর্কের দিদা ও বোন খুব খুশি। বোনকে স্কুলে ভর্তি করে দিয়েছে, কিন্তু বলেনি। কারো না কারো কুদৃষ্টি পড়ে যায়, তাই একজনের কুদৃষ্টি পড়ে গেল তার দোকানের ওপর। সে আর কেউ নয়, তার মামার বড় ছেলে জয়ন্ত। ছেলেদেরকে মানুষ করার জন্য ওর বাবা কি না করেনি, কিন্তু ছেলে মানুষ হয়নি। দুটো ছেলেই অমানুষ তৈরি হয়েছে। এরকম একদিন জয়ন্ত দোকানে গিয়ে অর্কের সাথে গল্প করছে। অর্ক কিন্তু নিজের কাজ করেই যাচ্ছে। জয়ন্ত একদিন বাড়িতে এসে তার মাকে বলল, মা, অর্ক ধান্দা ভালোই করছে, আর গণেশ মামা ওকে খুব বিশ্বাস করে। এই বিশ্বাসের ওপর আঘাত হানতে হবে, যেভাবেই হোক ওকে দোকান থেকে তাড়াতে হবে। জয়ন্তের কথা শুনে তার মা তো বেজায় খুশি, যেন মনে হয় তার সন্তান কোনো মহৎ কাজ করতে চলেছে। সে খুশি হয়ে বলে, যা করবি ভেবে চিন্তে করবি, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। তুই যেন কোনোভাবে ফেঁসে না যাস। তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি এমন করব যাতে কেউ বুঝতে পারবে না। তা কি সেটা আমাকে বলো না। ক্রমশ প্রকাশ্য। মা জননী, দেখো না তোমার ওই ছেলে ওই অর্কের কি অবস্থা করে, ও কেঁদে কুল পাবে না। তারপর দিন জয়ন্ত কিছু চোলায় মদ নিয়ে ব্যাগে ঢুকিয়ে দোকানে গেল। অর্ক জিজ্ঞাসা করলো, জয়ন্তদা, তোর ব্যাগে কি আছে? ব্যাগে আসলে মা মুদির দোকান থেকে কিছু কেনাকাটা করতে বলেছিল। এই ব্যাগে ওই সেইগুলোই আছে আর কি। অর্কর মনে কোনো পাপ নেই। সে জয়ন্তর কথাটা সত্যি মনে করে নেয় এবং নিজের কাজে মন দেয়। আজকে তার অনেকগুলো মোগলাই পাউডার অর্ডার এসেছে, তাই সে কাজ নিয়ে খুব ব্যস্ত। আর তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে জয়ন্ত দোকানের ভেতর মদের বোতলগুলো রেখে দেয়। হঠাৎ রাত 9টার সময় পুলিশ গাড়ি আসে তার দোকানের সামনে। তখন গণেশ অর্কর কাছ থেকে সেদিনকার হিসাবটা বুঝে নিচ্ছিল। পুলিশ গাড়ি থেকে নেমে তার দোকানের সামনে আসে আর বলে, এই দোকানের মালিক কে? কেন স্যার, কি হয়েছে? আমি দোকানের মালিক। গণেশের কথা শুনে পুলিশ অফিসারটি তাকে জিজ্ঞাসা করলো, আপনি দোকানে চোলাই মদ বিক্রি করেন, আপনার কাছে কোনো লাইসেন্স আছে? পুলিশ অফিসারের কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত সকলে চমকে যায়, কারণ এখানে তো কোনোভাবে মদ বিক্রি করা সম্ভব নয়। তাই গণেশ বলে, স্যার, এটা আমাদের খাওয়ার দোকান, এখানে মদ বিক্রি কী করে সম্ভব? তাছাড়া আমি একটা চাকরি করি, আমি সারাদিন এখানে থাকি না। আমার এই কর্মচারী অর্ক এই দোকানে দেখাশোনা করে। ও খুব ভালো ছেলে, এখানে সকলেই ওকে চেনে। আমি বুঝতে পারছি না কিছু। এখন সব বুঝতে পারবেন। আপনার দোকান সার্চ করা হবে। যদি কোনো রকম মদ এখানে পাওয়া যায় তাহলে দোকান ব্যান্ড করে দেওয়া হবে। তারপর দোকান সার্চ করে দেখলো এক পাশে 8টা মদের বোতল পড়ে আছে। সেগুলো দেখিয়ে পুলিশ অফিসার গণেশকে বলল, কি এবার বুঝতে পেরেছেন? আপনি যখন থাকেন না, আপনার কর্মচারী কি কাজ করে? পুলিশের কথা শুনে গণেশ অর্কের দিকে তাকিয়ে দেখলো অর্কের মুখটা তখন ছোট হয়ে গেছে, আর অর্ক মাথা নেড়ে না না করছে। গণেশ তখন অর্কর মাথায় হাত বুলিয়ে বলল, অর্ক, আমি তোকে খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি। তুই সত্যিটা বল, তুই কি এই কাজ করেছিস? গণেশের কথায় অর্ক বলল, তুমি বিশ্বাস করো মামা, আমি এই কাজ করিনি। কেউ নিশ্চয়ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে উপস্থিত সকলেই অর্কের হয়ে কথা বলল যে অর্ক খুব ভালো ছেলে, সে কোনোদিনই এই কাজ করতে পারে না। আর এই দোকানটা খুব ভালো চলে, হয়তো কেউ হিংসা করে এই কাজ করেছে।
তাই ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেক মানুষ পুলিশ অফিসারকে অনুরোধ করলো দোকানটা যেন বন্ধ না হয়। সবার কথা শুনে পুলিশ অফিসার বলল আপাতত দোকানটা বন্ধ থাকবে, আর বর্তমানে অর্ক যখন দোকানটা দেখাশোনা করে তখন অর্ককে আমাদের সাথে থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। পুলিশরা অর্ককে নিজেদের সাথে নিয়ে গেল। সারা রাত কেটে যায়, অর্ক বাড়ি ফেরে না। খুব সকালে তার মামির কণ্ঠস্বর ভেসে আসছে, নাতি মদ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। সামান্য পরের দোকানে কাজ করে, অহংকারে যেন মাটিতে পা পড়ছে না। ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। কথাটা শুনে অর্কর দিদা ও বোন কান্নায় ভেঙে পড়ে। অর্কের বোন কাঁদতে কাঁদতে বলে, দিদা, মামি কি সব উল্টাপাল্টা কথা বলছে? দাদা নাকি দোকানে মদ বিক্রি করতো, পুলিশ দাদাকে ধরে নিয়ে গেছে, আমাদের কি হবে দিদা? অর্ককে নাকি পুলিশরা ধরে নিয়ে গেছে দোকানে মদ বিক্রি করছিল বলে। কথাটা শুনে তার দিদাও মানসিকভাবে ভেঙে পড়ে। তবুও নাতনির মুখের দিকে তাকিয়ে সে নিজেকে শক্ত করে। তারপর নাতনিকে বলে, তুই কাঁদিস না, তোর দাদার কিছু হবে না। অর্ক কখনোই এই কাজ করতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তুই চল আমার সাথে। কোথায় যাব দিদা? গণেশদের বাড়ি। কি হয়েছে সমস্ত ঘটনা আমি গণেশের মুখ থেকে শুনতে চাই। আমি ওকে বিশ্বাস করি, তাই তো তোর দাদাকে ওর কাছে কাজে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দিদা ও টুসি গণেশদের বাড়িতে এলো। গণেশের ফ্যামিলি যৌথ পরিবার। গণেশের দাদারাও গণেশদের সাথে থাকে। বাড়িতে ঢুকে দিদা গণেশের নাম ধরে ডাকতে থাকে। গণেশ বাইরে বেরিয়ে আসে আর অর্কের দিদাকে বলে, আরে কাকি, তুমি এখানে কি দরকার? বাবা গণেশ, কী সব শুনছি? অর্ক নাকি তোমার দোকানে বসে মদ বিক্রি করতো, পুলিশ নাকি ওকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ কাকি, কালকে ঘটনাটা ঘটেছে, তবে কেউ বিশ্বাস করেনি। অর্ক খুব ভালো ছেলে, সবাই জানে। পুলিশ কিছুদিনের জন্য দোকানটা বন্ধ রাখতে বলেছে। কেউ হিংসা করে এই কাজ করেছে। এসব নিয়ে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, অর্ক যে কাল থেকে বাড়ি ফিরেনি, আমার খুব চিন্তা হচ্ছে। তুমি দেখো না বাবা একবার। কালকে পুলিশ ওকে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করবে বলে, কিন্তু পুলিশ তো ওকে ছেড়ে দেবে। ও তো কালকে রাতের মধ্যে চলে আসার কথা। কি বলছো তুমি? ও এখনো বাড়ি ফেরেনি? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বাড়ি যাও কাকি, আমি দেখছি, একবার থানায় যাব। ওরা কেন এখনো অর্ককে ছাড়েনি। গণেশ ও অর্কের দিদা তারা যখন এইসব কথা আলোচনা করছিল, ঠিক তখনই তার পাশ দিয়ে গণেশের ভাইপো মৈনাক যাচ্ছিল। কিছু কথা তার কানে প্রবেশ করে যে পুলিশ নাকি ধরে নিয়ে গেছে। তাই সে কৌতূহল দমন করতে না পেরে তার কাকাকে বলে, আচ্ছা কাকা, তোমরা কার কথা আলোচনা করছো? কাকে পুলিশ ধরে নিয়ে গেছে? মৈনাকের কথা শুনে গণেশ তার দোকানে কি কি ঘটেছিল সমস্ত কথা মৈনাককে খুলে বলল। মৈনাক ভালো পোস্টম্যান, সে ভালো ফুটবল খেলতে পারে। সেজন্য মাত্র 21 বছর বয়সে পুলিশের চাকরি পেয়েছে। ওই থানাতেই তার ডিউটি। তাই মৈনাক ওখানে উপস্থিত অর্কের দিদা ও বোন ও গণেশকে উদ্দেশ্য করে বলল, তোমাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি তো জানি না, কাল আমার ডিউটি ছিল না। আমি এখনই থানায় যাচ্ছি। আমি দেখছি অর্ক এখনও কেন বাড়ি আসেনি, আর এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করব। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই শাস্তি পাবে। একটা ছেলে অপরাধ করেনি, অথচ তাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। আমি দেখছি, তোমরা চিন্তা করো না। মৈনাক যখন এই কথাগুলো বলছিল হঠাৎ তার চোখ যায় টুসির দিকে। টুসির করুণ মুখটার দিকে তাকিয়ে তার খুব মায়া হলো। দেখে মনে হলো সারা রাত মেয়েটা কেঁদেছে। চোখের পাশে জলের ফোঁটা দেখতে পেল। মৈনাক সেখান থেকে কিছু না খেয়ে থানার উদ্দেশ্যে রওনা হলো। থানায় গিয়ে সে বলল, কালকে অর্ককে এখানে ধরে আনা হয়েছে, সে এখনও বাড়ি ফেরেনি কেন? তখন একজন পুলিশ বলল, অর্ককে? আমি ঠিক বুঝলাম না। তখন মৈনাক বলল, কালকে স্টেশনের পাশে যে খাবারের দোকান আছে, সেখান থেকে তাকে তুলে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু সে এখনও বাড়ি যায়নি কেন? মৈনাকের কথা বুঝতে পেরে সেই পুলিশটি বলল, ওকে তো কালকে রাতেই আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু ও বাড়ি যায়নি কেন সেটা তো আমরা বুঝতে পারবো না। পুলিশের কথা শুনে মৈনাক আর 1 মিনিটও সেখানে অপেক্ষা করলো না। সে তার বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে অর্ককে খুঁজতে লাগলো। অনেক জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। মৈনাকের খুব চিন্তা হতে লাগলো। তারপর যে বাইকটা চালিয়ে একটা রাস্তা ধরে যাচ্ছিল, রাস্তাটা একটু গ্রামের দিকে, আর সেখানে একটা বড় কালী মন্দির আছে। মৈনাকের কি মনে হলো, সে বাইকটা বন্ধ করে মন্দিরের ভেতর ঢুকলো। দেখলো অর্ক মন্দিরের দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজিয়ে গভীর চিন্তায় মগ্ন। অর্ককে দেখে মৈনাকের বুকে প্রাণ এলো। মনে হচ্ছিল তার নিঃশ্বাসটা আটকে যাচ্ছে।
মৈনাক অর্কের কাঁধে হাত রাখলো। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে অর্ক চমকে গেল। তারপর একবার তার দিকে তাকিয়ে দেখলো মৈনাককে অর্ক আগে থেকেই চিনত। তার উপর মৈনাকের শরীরে পুলিশের পোশাক থাকায় সে একটু ভয় পেয়ে যায়। অর্ক বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। অর্ককে ভয় পেতে দেখে মৈনাক অর্ককে বলে, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে খুঁজছিলাম। পুলিশ কাল রাতে তোমাকে ছেড়ে দিয়েছে। তাহলে তুমি বাড়ি যাওনি কেন? তুমি জানো তোমার দিদা, তোমার বোন কত কান্নাকাটি করছে। তুমি কাল রাত্রে বাড়ি ফেরোনি বলে এই সামান্য ব্যাপারে এত ভেঙে পড়লে চলবে? তোমার দিদা, তোমার বোন, ওরা তো তোমার মুখ চেয়ে বেঁচে আছে। চলো বাড়ি চলো। অর্ক মৈনাকের প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে মৈনাকের পিছু পিছু যায়। তারপর মৈনাক তাকে বাইকে উঠতে বললেই অর্ক কোনো কথা না বলে মৈনাকের পেছনে গিয়ে বসে। মৈনাক অর্ককে নিয়ে সোজা তার বাড়িতে যায়। ওদের দুজনকে আসতে দেখে টুসি ছুটে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, দাদা, তুই কালকে রাতে বাড়ি আসিসনি কেন? আমার খুব চিন্তা হচ্ছিল রে। আর দেখ না, মামি উল্টাপাল্টা সব তোর নামে কথা বলছে। টুসি যখন তার দাদাকে এই কথাগুলো বলছিল তখন ওর দিদা টুসিকে থামিয়ে দেয় আর বলে, কেউ কিছু বলেনি, অর্ক আমাদের ভালো ছেলে। ভগবান আছে, যে প্রকৃত দোষ করেছে ভগবান তাকে শাস্তি দেবে। অর্ক কখনোই খারাপ কাজ করতে পারে না। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, তবু আমার অর্ক কখনোই বাজে কাজে জড়াবে না। ওর প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। তারপর মৈনাকের দিকে তাকিয়ে অর্কর দিদা বলল, বাবা, তুমি ভিতরে এসো। না দিদা, আমি এখন ডিউটিতে আছি, পরে আবার আসবো। মৈনাক যাবার সময় আর চোখে একবার টুসির দিকে তাকিয়ে দেখল। অর্কের দিদা অর্ককে বলল, অর্ক সারা রাত তো কিছু খাওয়া হয়নি মনে হয়। এখন কিছু খেয়ে নি, তারপর স্নান করে ঘুমাও। সারা রাতটা মনে হয় ঘুমাসনি। ঘুমানোর পর দেখবি শরীরটা ভালো লাগছে। দিদা, আমার কিছু ভালো লাগছে না। তোমার সাথে আমার কিছু কথা আছে। সব পরে শুনবো। এখন এই মুড়িগুলো খা, আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, ভালো লাগবে। তারপর অর্ক দিদার কথা মতো খেয়ে ভালো করে স্নান করে ঘুমিয়ে পড়ল। অর্কের ঘুম ভাঙলো একেবারে বিকেলবেলা। অর্কর দিদা আর বোন তার পাশেই শুয়েছিল। অর্কের ঘুম ভেঙে ওঠার সাথে সাথে দিদা ও বোন ওরা উঠে বসলো। অর্ককে ও দিদা বলল, চল মুখ ধুয়ে ভাত খেয়ে নিবি। দিদা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তুমি আমার সাথে সহমত হবে। অর্কের কথা শুনে ও দিদা অর্কর দিকে তাকালো। তারপর বলল, কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি আর এখানে থাকবো না, ভাবছি শহরে চলে যাব। ওখানে গেলে কাজের কোনো অভাব হবে না। শহর থেকে অনেক লোক আসতো দোকানে, তাদের বলতে শুনেছি কলকাতার ওখানে খুব সহজে কাজ পাওয়া যায়। অর্কের কথা শুনে দিদা ও বোন টুসি দুজনেই চমকে যায়। টুসি তো কাঁদতে শুরু করে দেয় আর দিদা একটু শক্ত হয়ে অর্ককে বলে, না, তুই কোথাও যাবি না। কেউ তো বিশ্বাস করে না যে তুই এই কাজ করেছিস বলে। পুলিশ কিছুদিন দোকানটা বন্ধ রাখতে বলেছে। গণেশ বলেছে দোকানটা আবার খুলবে, ও আবার তোকে কাজে নেবে। দোকানটা খুললেই বা আমি কি আমার সম্মানটা ফিরে পাবো? আমি যা হারিয়ে ফেলেছি, এখানে থাকলেই আমার শুধু ভয় করবে, সবাই সন্দেহ দৃষ্টিতে তাকাবে। মানছি কিছু মানুষ বিশ্বাস করে, তারা হয়তো সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে ওরা আবারও সমালোচনা করবে। তাই বলছি দিদা, আমাকে জোর করে না। তুমি বরঞ্চ বোনের দিকে নজর দেবে, ওরা যেন বোনের কোনো ক্ষতি না করে। আমি শহরে গিয়ে কিছু কাজ পেয়ে যাব, তারপর প্রতি মাসে আমি টাকা পাঠাতে শুরু করব। অর্কের কথা শুনে অর্কর দিদা বলল, আমি আর কিছু বলবো না। তুই যা ভালো বুঝিস তাই কর। শুধু যাই করিস আমাদের কখনো ভুলে যাস না। তোর বোন ও আমি তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। তার পরের দিন খুব ভোরে অর্ক একটা ব্যাগে তার দুটো জামা প্যান্ট ভরে বাড়ি থেকে কলকাতা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুদিন ধরে কলকাতায় অনেক জায়গায় সে ঘুরেছে, কিন্তু কোনো কাজ সে জোগাড় করতে পারেনি। আসার সময় তার কাছে 1000 টাকা ছিল, সেটা দিয়ে দুদিন চালালো আর রাতের বেলায় শিয়ালদা স্টেশনে ঘুমিয়ে পড়তো। এরকম একদিন সারাদিন এখানে ওখানে ঘুরে কোনো জায়গায় সে কাজ জোগাড় করতে না পেরে একটা শিব মন্দিরে সে চুপ করে বসে থাকে। সেদিন আকাশ কালো করে বৃষ্টি পড়ছে। মন্দিরে বসে সে তার ছোট বোন টুসি ও দিদার কথা মনে পড়ছে। তার সব থেকে বেশি মনে পড়ছে তার মায়ের কথা, তার বাবার কথা। হঠাৎ 6-7টা ছেলে একটা ভদ্রলোকের পিছু তাড়া করছে। লোকটা বৃষ্টি হওয়ার ফলে পা স্লিপ করে পড়ে গেল
আর তার হাত থেকে ব্রিফকেসটা ছিটকে অর্কের পায়ের কাছে গিয়ে পড়ল। অর্ক কিছু বলতে যাবে কি তার আগেই ভদ্রলোক ছুট লাগালো, আর সেই ছেলেগুলো সেই লোকটার পেছনে তাড়া করলো। তার কিছুক্ষণ পর দেখলো সেই ছেলেগুলো বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরে আসছে আর বলছে, শালাকে আজকে মেরে ফেলতাম, শুধু আমাদের একটু ভুলের জন্য লোকটা হাতছাড়া হয়ে গেল। চল এখন বসকে গিয়ে বলতে হবে আমরা শালাকে ধরতে পারিনি। অর্ক তখন চুপ করে মন্দিরে বসে আছে। লোকগুলো চলে যেতেই অর্ক পায়ের কাছে পড়ে থাকা বিটকেসটা তুলল, তারপর বিটকেসটা চাপ দিয়ে খুলল। দেখলো ওপরে কিছু কাগজপত্র আর ভেতরে ভর্তি টাকা, আর তার একপাশে একটা ভিজিটিং কার্ড। অর্ক সেই কার্ডটায় চোখ বুলালো, দেখলো একটা ঠিকানা তাতে লেখা। অর্ক লেখাপড়া না জানলেও ছোটবেলায় সে তার দাদুর কাছে বর্ণপরিচয় পড়েছিল, আর দাদুই তাকে নাম ঠিকানা লেখা শিখিয়েছে। তাই সে ঠিকানাটা পড়ে দেখলো কলকাতার ঢাকুরিয়ায় ঠিকানা লেখা আছে। সেদিন রাতে সে মন্দিরে রাত কাটিয়ে দিল। তার পরের দিন খুব ভোরে সে ঢাকুরিয়া উদ্দেশ্যে রওনা হলো। একটা লোককে জিজ্ঞাসা করতে সে বলল, ঢাকুরিয়া আর্মি হসপিটালের পাশেই এই ঠিকানা। অর্ক সকাল 8টার মধ্যে সেই ঠিকানায় পৌঁছে গেল। বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা গার্ডকে ঠিকানাটা দিয়ে বলল, এই বাড়ির মালিক রমেশ বাবু আমাকে ঠিকানাটা দিয়েছিল। আমাকে উনি আসতে বলেছিলেন, আমি ওনার সাথে দেখা করব। অর্কের কথায় গার্ড বলল, স্যার এখনও ঘুম থেকে ওঠেনি। অন্যদিন উঠে তিনি মর্নিংয়ে যান, আজকে এখনও ওনাকে যেতে দেখিনি। তুমি একটু বসো, আমি দেখছি ভিতরে কেউ ঘুম থেকে উঠলো নাকি। কিছুক্ষণ পর গার্ড ফিরে এসে বলল, বাবা ওরা এখনও ঘুম থেকে উঠেনি। স্যার কালকে একটু রাত করে বাড়ি ফিরেছে। তুমি এখানে বসো, ওরা ঘুম থেকে উঠলে আমি তোমাকে নিয়ে যাব, তুমি দেখা করবে। তারপর অর্ক সেখানে অপেক্ষা করতে লাগলো, আর অর্ককে গার্ড এটা ওটা জিজ্ঞাসা করছে। তোমার নাম কি, আর তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, আর আমাদের স্যারের সাথে তোমার কি দরকার। গার্ডের কথা শুনে অর্ক হাসলো, আর মনে মনে ভাবলো লোকটা খুবই মিশুকে। তাই অর্ক হাসতে হাসতে জবাব দিল, আমার নাম অর্ক রায়, আমার বাড়ি নদিয়া জেলায়। কৃষ্ণনগর স্টেশন থেকে যেতে হবে মিনিট 10-এর একটু গ্রামের দিকে। আমি আগে একটা খাবারের দোকানে কাজ করতাম, এখন কিছু কাজ করি না। আপনাদের স্যারের সাথে আমার একটু দরকার আছে, উনি আমাকে এখানে আসতে বলেছিলেন। কালকে সন্ধ্যাবেলা ঘটনাটা অর্ক গার্ডকে বলল না। তারা যখনই দুজনের কথা বলছে সেই সময় ওদের বাড়ির কাজের লোক দরজা খুলে বেরিয়ে এলো। গার্ড তাকে জিজ্ঞাসা করলো, লক্ষ্মী দিদি স্যার ঘুম থেকে উঠেছে। হ্যাঁ স্যার, এই মাত্রই ঘুম থেকে উঠে বাথরুমে গেছে। কেন? এই ছেলেটার বাড়ি কৃষ্ণনগরে, স্যার নাকি ওনাকে আসতে বলেছে। স্যারের কোথায় বাড়ির কাজের মেয়ে লক্ষ্মী অর্কর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিল। এমনকি অর্কর হাতে থাকা বিটকেসটার দিকেও তার নজর গেল। তারপরে সে গার্ডকে বলল, তুমি 8 ঘন্টা পর এই ছেলেটাকে পাঠিয়ে দেবে, আমি দেখছি স্যার এখন কি করছে। ভেতরে গিয়ে লক্ষ্মী দিদি দেখলো রমেশবাবু সোফায় বসে খবরের কাগজ পড়ছে। তারপর স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার একটা ছেলে আপনার সাথে দেখা করতে এসেছে। ছেলেটা অনেকক্ষণ এসেছে, বাইরে গার্ডের সাথে কথা বলছে। আমি কি ওনাকে আসতে বলবো? তুমি ছেলেটাকে কখনো দেখেছো লক্ষ্মীর আগে আমাদের বাড়িতে? না স্যার, আমি কখনো ছেলেটাকে দেখিনি, আজই প্রথম দেখলাম ছেলেটাকে। দেখে মনে হয় ছেলেটা খুব গরিব, তবে ওর হাতে একটা ব্রিফকেস আছে। আমি বুঝতে পারলাম না ওতে কি আছে। ব্রিফকেসের কথা বলতেই রমেশবাবুর গতকালকের ঘটনার কথা তার মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বলল, লক্ষ্মী তুমি ছেলেটাকে নিয়ে এসো এখানে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। স্যারের কথা শুনে লক্ষ্মী অর্ককে ডাকতে গেল। অর্ক তখন গার্ডের সাথে গল্প করছিল। লক্ষ্মী অর্ককে গিয়ে বলল, স্যার তোমাকে ভিতরে ডাকছে। লক্ষ্মীর কথা শুনে অর্ক লক্ষ্মীর পিছু নিল। তারপর লক্ষ্মীর সাথে বাড়ির ভেতরে ঢুকলো। রমেশবাবু অর্কের দিকে তাকিয়ে দেখলো, তারপর অর্ককে বসতে ইশারা করলো। রমেশবাবুর নির্দেশ পেয়ে অর্ক সোফার ওপর বসলো। তারপর রমেশবাবু জিজ্ঞাসা করলো, তোমার হাতে যে বিট কেসটা আছে এটা তো আমার, এটা তুমি কোথায় পেলে? রমেশবাবুর কথা শুনে অর্ক রমেশবাবুকে বলল, কালকে তখন আকাশে বৃষ্টি পড়ছিল, আমি শিবের একটা মন্দিরে বসেছিলাম। ঠিক সেই সময় কতগুলো ছেলে আপনাকে তাড়া করছিল, আপনি পড়ে গিয়েছিলেন, আর আপনার হাত থেকে বিটকেসটা আমার কাছে চলে এসেছিল। আমি আপনাকে ডাকবো কি, কিন্তু আপনি সেই ছেলেগুলো তাড়া খেয়ে ছুটছিলেন। আমি তখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তাই আমি চুপচাপ সেখানেই বসেছিলাম।
কিছুক্ষণ পর দেখলাম ছেলেগুলো একাই ফিরে এলো, আপনাকে দেখতে পাইনি। তারপর আমি বিট কেসটা খুলে দেখলাম ওতে অনেক কাগজপত্র আর প্রচুর টাকা আছে। তার একপাশে একটা ভিজিটিং কার্ড ছিল, সেটা দেখে আপনার ঠিকানা পেলাম। এখানে আসতে 2-1জনকে জিজ্ঞাসা করে তবেই ঠিকানা খোঁজ পেয়েছি। তবে আপনার বাড়ির নিরাপত্তা রক্ষী আমাকে আটকে দিল। তারপর আমি এখন আপনার সামনে বসে আছি। রমেশবাবুর অর্কের কথা শুনে খুব খুশি হলো। তারপর বিটকেসটা খুলে দেখলো সব কিছু কাগজপত্র, টাকা পয়সা সব ঠিক আছে। ওই বিটকেসে কিছু ফ্যাক্টরির দলিল ছিল, আর তাই 10 লক্ষ টাকাও ছিল তাতে। সব কিছু ঠিক আছে থেকে রমেশবাবু অর্ককে বলল, তুমি বিটকেসের ভিতরে কি আছে খুলে দেখোনি? রমেশবাবুর কথা শুনে অর্ক রমেশবাবুকে বলল, বিট কেসটা খুলে দেখিনি বললে মিথ্যে কথা বলা হবে। আমি খুলে দেখেছি, দেখলাম ওতে অনেক টাকা আর কিছু কাগজপত্র আছে। আর তার পাশে আপনার এই ভিজিটিং কার্ডটা ছিল, যেটা আপনার কাছে আমাকে পৌঁছাতে সাহায্য করেছে। সত্যি কথা বলতে কি কাগজপত্র কিসের ছিল বলতে পারবো না, আর টাকার পরিমাণ কত সেটাও আমি দেখিনি। অর্কর কথা শুনে রমেশবাবু খুব খুশি হলেন। তবু তাকে বাজিয়ে দেখার জন্য আর একবার জিজ্ঞাসা করলেন, এত টাকা দেখে তোমার লোভ হলো না? আর জানো, এই যে কাগজগুলো, এইগুলো সব দলিল। আমার সব বিভিন্ন জায়গার ফ্যাক্টরি আছে, তার কাগজপত্র। দেখুন, জীবনে বেঁচে থাকার জন্য টাকা দরকার আছে, কিন্তু এটা আমি পরিশ্রম করে সততার সাথে বুদ্ধি দিয়ে ইনকাম করতে চাই। এভাবে অন্যের জিনিস নিয়ে বড়লোক হওয়া আমার পছন্দের তালিকা নেই। অর্কের কথা শুনে রমেশবাবু আরেকবার খুব খুশি হলেন, আর মনে মনে ভাবলেন, এই ছেলেকেই তো আমি এতদিন খুঁজছিলাম, এত বিশ্বাসী, এত নিষ্ঠার, এত পরিশ্রমী। তারপর অর্ককে বললেন, তোমার নামটা যেন কি? আমার নাম অর্ক রায়। অর্কের কথা শুনে রমেশবাবু অর্ককে বললেন, তুমি জানো অর্ক মানে কি? রমেশবাবুর কথা শুনে অর্ক রমেশবাবুর দিকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, না, জানি না। অর্ক মানে সূর্য। তোমার পরিশ্রম, তোমার সততা, তোমার কাজের প্রতি নিষ্ঠা, তোমার সাহস তোমাকে একদিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তুমি একদিন সূর্যের মতো জ্বলজ্বল করবে। শুধু নিজে নয়, তোমার সঙ্গে যারা থাকবে তারা জ্বলজ্বল করবে। সূর্যের আলো যেমন খাদ্য তৈরিতে কাজে লাগে, তেমনি তুমি অনেক মানুষের কর্মস্থান করবে, অনেক মানুষের রুজি রুটির ব্যবস্থান তুমি ঠিক করবে। তুমি হবে তাদের কাছে প্রভু। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার কথাগুলো সেই দিন তুমি মিলিয়ে নেবে। জানো, কালকে একটা কোম্পানির সাথে আমার ডিল করার কথা ছিল। আমি জানতাম না ওইখানে আমার বিপদ লুকিয়েছিল। আমার সাথে আমার 2জন লোক ছিল। মিটিং শেষে ওরা বাড়ি চলে যায়। আমার গাড়ির ড্রাইভার তখন আসছিল না। আমি অফিসের সামনে ওয়েট করছিলাম। ঠিক তখনই কিছু ছেলে আমার সামনে এসে আমাকে বলে, স্যার, আমার সাথে কিছু কথা আছে। আমি তাদের জিজ্ঞাসা করি কি কথা। ওরা বলে, একটু ওই দিকে চলুন না, তাহলে বলছি আপনাকে। আমিও আগে কিছু না ভেবে ওদের পিছু নিলাম। তারপর ওরা আমাকে একটা জায়গায় নিয়ে গেল। তারপর একজন পকেট থেকে একটা ছুরি বের করলো, আর সেটা থেকে আমি ভয় পাই। আর যে ছেলেটা আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসছিল, আমি কিছু না ভেবে ছেলেটাকে ধাক্কা দিই। ছেলেটা আচমকা আমার ধাক্কা দিয়া বুঝতে না পেরে একজনের উপর পড়ে যায়, আর আমি সেই সুযোগে সেখান থেকে চলে যাই। তারপর আমি দৌড়তে লাগাই। ওরা আমার পিছু নেয়। বৃষ্টি পড়ছিল, আমি স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম, আর আমার হাত থেকে বিটকেসটা ছিটকে চলে যায়। তখন নিজের প্রাণ বাঁচাতে আমি ব্যস্ত ছিলাম, তাই বিটকেসের কথা আমার মনে ছিল না। তারপর আমি রোডে উঠি। ওখান থেকে একটা বাস পেয়ে যাই। ওই বাসটা কোথায় যাবে তা আমি জানতাম না। বাসে খুব কম সংখ্যক যাত্রী ছিল, কারণ সেই দিন বৃষ্টি পড়ছিল। তবু তাদেরকে দেখে আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম বাসটা কোথায় যাবে। উনি বললেন হাওড়া যাবে। তারপর আমি হাওড়ায় পৌঁছালাম। এখান থেকে ট্যাক্সি ধরে ঢাকুরিয়া এলাম। তারপর আমি আমার বাড়ি এসে পৌঁছালাম। রমেশবাবুর কথাগুলো অর্ক এতক্ষণ মন দিয়ে শুনল। তারপর রমেশবাবুকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি জানতেন কে বা কারা আপনার সাথে এই অন্যায় কাজ করেছে? না, আমি জানতাম, আর জানলেও এখানে কিছু করা যাবে না। কেন কিছু করা যাবে না? না, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। তাছাড়া বিজনেসের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এরকম ঘটনা অহরহ হয়ে থাকে। তোমাকে ভেবেচিন্তে পা ফেলতে হবে। পা ফসকালে বিপদ। দেখলে তো সেই দিন আমার সাথে কি ঘটলো। এতক্ষণ তো আমার কথা শুনলে, এবার তুমি তোমার কথা বলো।
কি জানতে চান বলুন? তুমি কি কিছু কাজ করো? রমেশবাবুর কথা শুনে অর্ক কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, কিছু কাজ মানে আগে করতাম, এখন পুরোপুরি বেকার বলতে পারেন। আর কাজের খোঁজে এই কলকাতা শহরে আমার আসা। অর্কর কথার মানে রমেশবাবু ঠিক বুঝতে পারল না। সে অর্ককে জিজ্ঞাসা করলো, আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা, আমাকে একটু খুলে বলবে? আমাদের বাড়ি একটু গ্রামের দিকে। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর স্টেশনটা প্রায় 10 মিনিটের উপর। সাইকেলে করে গেলে 10 মিনিট লাগে। আমি স্টেশনের কাছে একটা খাবারের দোকানে কাজ করতাম। ওখানে ফাস্টফুড খাদ্যের যাবতীয়, অর্থাৎ ঘুগনি মুড়ি, এগ রোল, পকোড়া ইত্যাদি খাবার বিক্রি হতো। দোকানটা যেহেতু স্টেশনের পাশে ছিল, তাই দোকানটা খুব চলতো। দোকানের যে মালিক, হঠাৎ করে সে চাকরি পেয়ে যায়। তারপর দোকানের যাবতীয় দায়িত্ব আমার উপর দিয়ে দেয়। আর প্রতিদিন সন্ধ্যাবেলা দোকানে এসে আমার কাছ থেকে সারাদিনের বেচাকেনা হিসাব নেয়। এভাবেই চলছিল। হঠাৎ কার কুনজর পড়লো জানি না। একদিন সন্ধ্যাবেলা দোকানে তখন প্রচুর খদ্দের। ঠিক সেই সময় একটা পুলিশ ভ্যানে এলো দোকানের সামনে। একটা পুলিশ দোকানে এসে বলল, এই দোকানে নাকি মদ বিক্রি করা হয়। দোকানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তারা বলল এসব মিথ্যা কথা। কিন্তু পুলিশ শুনল না, তারা ভিতরে ঢুকে গেল। এক জায়গায় 8 বোতল মদ পড়ে আসে। তারা সঙ্গে সঙ্গে দোকানটাকে ব্যান্ড করে দিল। তারপর কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পারল কেউ হিংসা করে এই কাজ করেছে, কারণ দোকানটা খুব ভালো চলে। তারপর দোকানের মালিককে বলল আপাতত কিছুদিনের জন্য দোকানটা বন্ধ থাক। তারপর পুলিশ কিছু জিজ্ঞাসা করার জন্য আমাকে থানায় নিয়ে গেল। দোকানের মালিক আমাকে খুব বিশ্বাস করে, তাই সে আমাকে আশ্বাস দিয়েছিল দোকানটা খুললে সে আমাকে আবার পুনরায় কাজে রাখবে। কিন্তু আমার মন আর সেখানে থাকতে চাইল না। কোথায় যেন মনে হলো সবাই আমাকে সন্দেহ চোখে দেখছে। মানুষের মনে যদি একবার সন্দেহ ঢুকে যায়, তা বের করা খুবই কষ্টকর। তাই আমি দিদাকে বললাম আমি কলকাতা যাব, ওখানে গেলে কাজ খুঁজে পেয়ে যাব। দিদা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু আমার জোরাজোরিতে শেষ পর্যন্ত সে বাধ্য হলো। আজ 2 দিন হলো আমি কলকাতায় এসেছি, কিন্তু কোথাও কোনো কাজ পাই নাই। সারাদিন এখানে ওখানে ঘুরি আর রাতে শিয়ালদা স্টেশনে শুয়ে থাকি। কালকে হঠাৎ করে ওই মন্দিরে আমি বসেছিলাম, তারপর এখন আমি আপনার সামনে বসে। রমেশবাবু অর্ককে বলল, এত লাখ টাকা দেখে যে আমাকে ফেরত দিতে আসে, আর যাই হোক সে ছেলে কখনো খারাপ হতে পারে না। তা তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বলতে আমরা মামার বাড়িতে থাকি। আমি যখন 5 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার বোন তখন আমার মায়ের পেটে ছিল। তারপর আমার মা আমাকে নিয়ে মামার বাড়ি চলে আসে। বোনের জন্মের 3 মাস পর আমার মাও মারা যায়। তারপর আমার দাদু দিদা আমাদের দেখাশোনা করত। দাদু একদিন হঠাৎ করে সান স্ট্রোকে মারা যায়। আমার মামা মামি, মা ও তার 2 ছেলে আছে, ওরা আলাদা থাকে। আমার বোন, আমার দিদা ও আমরা 3 জনে আলাদা থাকি। আমার মামিমা ও তার 2 ছেলে আমাদের খুব জ্বালাতো। রমেশবাবু অর্কের মুখ থেকে সব কথা শুনে অর্ককে বলল, তোমাকে কোথাও কাজ খুঁজতে হবে না, আমি তোমাকে কাজ দেব। তুমি আমাকে আমার বিজনেসের সাহায্য করবে। কী কাজ স্যার? আমি করতে পারবো, কিন্তু স্যার আমি লেখাপড়া জানি না। মানুষের জীবনের ডিগ্রি সব কিছু নয়, মানুষ বুদ্ধি আর ভাগ্য দিয়ে বিজনেস করে। তুমি খুব ভালো ছেলে, আমি দেখতে পাচ্ছি তুমি পারবে। কাজ করতে প্রথম অসুবিধা হবে, আস্তে আস্তে শিখে যাবে। যত অভিজ্ঞতা অর্জন করবে তত তুমি সাকসেস হবে। আমিও 8ম ক্লাস পর্যন্ত পড়েছি। প্রথমে আমিও একটা জেরক্সের দোকানে কাজ করতাম। আজ কিন্তু আমি আমার বুদ্ধি আর ভাগ্য দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছি। এই জন্য অবশ্য কঠোর পরিশ্রম আর সাহসের দরকার পড়ে। তারা যখন দুজনে আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই 14 থেকে 15 বছরের একটা মেয়ে ছুটে এসে রমেশবাবুকে জড়িয়ে ধরলো আর বলল, বাপি, কত বেলা হয়ে গেছে, তুমি আজকে আমায় ডেকে দাওনি কেন? মেয়ের কথা শুনে রমেশবাবু বলল, আমার মনে ছিল না সোনা, আসলে এর সাথে কথা বলছি তো, তাই একটু ব্যস্ত আছি। তুমি যাও, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাও, কিছু খেয়ে নাও, তারপর আমি তোমার কথা শুনবো। বাবার কথা শুনে তৃষা অর্কের দিকে তাকালো, তারপর বাবাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটা কে বাপি? মেয়ের কথায় রমেশবাবু একটু রেগে গেল।
তারপর মেয়েকে উদ্দেশ্য করে বলল, এইভাবে কথা বলে না তিশা, ও ভালো ছেলে, ও তোমার খুব ভালো বন্ধু হবে। ওর নাম অর্ক। আজ থেকে ওকে তুমি অর্ক দাদা বলে ডাকবে। এবার থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। বাবার কথা শুনে তিশা তার বাবাকে বলল, ও কেন আমাদের বাড়ি থাকবে? অর্ক আমাকে বিজনেসের কাজে সাহায্য করবে। কাজ করবে তো কি হয়েছে? কাজ করা হয়ে গেলে ওর বাড়ি চলে যাবে। ওর বুঝি বাড়ি নেই? না, ওর বাড়ি নেই, ও এখানেই থাকবে। তুমি আর বেশি কথা বলো না। ঠাম্মা ঘুম থেকে উঠেছে কিনা দেখো। আর তোমার দিদি কোথায়? সে কি এখনো ঘুমোচ্ছে নাকি? আমি জানি না দিদি কোথায়। ঠাম্মা নিজের রুমেই আছে। কথাটা বলে তিশা আর একবার অর্কের দিকে তাকালো। তারপর রাগী একটা ফেস নিয়ে সেখান থেকে চলে গেল। মনে মনে বলে গেল, বাপি এখন আছে তাই আমি কিছু বললাম না। তুমি বাড়িতে থাকো না। তারপর তোমাকে কেমন জ্বালাতে হচ্ছে আমি দেখছি। তোমাকে যদি আমাদের বাড়ি থেকে না তাড়াই তাহলে আমার নামও তিশা বসু নয়। আজ সপ্তাহখানেকের ওপর অর্ক এই বাড়িতে আছে। এই বাড়িতে থেকে আস্তে আস্তে অর্ক জানতে পারলো রমেশবাবুর দুটো মেয়ে। বড় মেয়ে দিশা, সে অনার্স পড়ছে, আর ছোট মেয়ে তৃষা, সে এখন নবম শ্রেণীতে পড়ে। রমেশবাবুর স্ত্রী নেই, 5 বছর আগে মারা গেছে। কিডনির প্রবলেম ছিল, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক টাকা পয়সা খরচা করেছে, কিন্তু স্ত্রীকে বাঁচাতে পারেনি। মেয়েদের মুখের দিকে তাকিয়ে সে আর দ্বিতীয় বিয়ে করেনি। আর বাড়িতে আছে তার 75 বছরের বৃদ্ধা মা। উনি শারীরিকভাবে অসুস্থ। মাকে দেখার জন্য রমেশবাবু আয়া রেখে দিয়েছে। হঠাৎ একদিন অর্ক বাড়িতে এসে সোফায় বসে টিভি দেখছিল আর টিফিন খাচ্ছিল। ঠিক সেই সময় দিশা এক বাটি গরম জল নিয়ে গিয়ে অর্কের পায়ে ঢেলে দেয় আর বলে, আমি সোফায় বসে টিভি দেখি, তুমি কেন সোফায় বসেছো? গরম জল পড়ার সাথে সাথে অর্ক চিৎকার করতে থাকে, ও বাবা গো, জ্বলে গেলাম, মরে গেলাম। তারপর অর্ক সোজা কোনো উপায় দেখতে না পেয়ে বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে গায়ে ঠান্ডা জল ঢালতে থাকে। অর্ক চিৎকার শুনে রমেশবাবু সহ বাড়ির সব কাজের লোক সবাই ছুটে আসে। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, অর্ক কেন এমন চিৎকার করছে। এদিকে অর্ক চিৎকার করছে দেখে তৃষা তখন মিটিমিটি হাসছে। সেখানে উপস্থিত ছিল একমাত্র লক্ষ্মী দিদি। সে সমস্ত ঘটনা দেখেছে, তাই সে রমেশবাবুকে বলল, স্যার, অর্ক সোফায় বসে টিভি দেখছিল আর খাবার খাচ্ছিল, আর তিশা দিদি ওর গায়ে গরম জল ঢেলে দিয়েছে। আবার বলেছে আমি সোফায় বসে টিভি দেখি, তুমি কেন এখানে বসেছো? তৃষার এই ব্যবহারে রমেশবাবু রেগে যায়। সেই মুহূর্তে তৃষাকে কিছু না বলে ডাক্তারকে ফোন করে অর্ককে বাথরুম থেকে ধরে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ডাক্তার জ্বালা কমানোর জন্য কিছু মেডিসিন ও মলম দিয়ে যায়। মেয়ের দিকে তাকিয়ে খুব নরমভাবে বলে, তুমি এটা ঠিক কাজ করোনি তিশা। তুমি কি জানো তোমার বাবাও এক সময় তার মাকে নিয়ে বস্তির একটা ছোট্ট ঘরে থাকতো। আজকে যে বিশাল অট্টালিকা দেখছো, কোটি কোটি টাকা দেখছো, এই যে বিলাসিতা, এটা পেতে তোমার বাবাকে কম পরিশ্রম করতে হয়নি। আজকে অর্ক গরিব, ওর ওখানে থাকার জায়গা নেই, কিন্তু ও খুব পরিশ্রমী আর সৎ। অবশ্যই একজন বিশ্বাসী ছেলে অর্ক। এই কয়েকদিন ওর কাজ দেখে আমি তা বুঝতে পেরেছি। তাই বলছি তুমি আর এরকম কোনো কাজ করবে না। অর্ক হয়তো একদিন আমার থেকেও বড় বিজনেসম্যান হবে। মানুষের ভাগ্য কখন কোথায় কাকে নিয়ে যায় তা বলা শক্ত। আজকে যাকে ভিখারি দেখছো, কালকে তাকে রাজা দেখবে। আর কাল যে রাজা ছিল, হয়তো পরশু সে ভিখারি হয়ে যাবে। এরপর যদি অর্কর সাথে তুমি কোনো বেয়াদবি করো, সেদিন কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। রমেশবাবুর বলা কথাগুলো তৃষার ছোট মাথায় কিছুই ঢুকলো না। তার মনে হচ্ছে তার বাবা যেন তার চেয়ে এই গরিব অশিক্ষিত গ্রাম্য ছেলেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি ভালোবাসছে। তাই বাবার কথা শুনে সে ভয় না পেয়ে তার অত্যাচার অর্কের প্রতি দ্বিগুণ বাড়িয়ে দিল। আর অর্ক চুপচাপ তা সহ্য করতে লাগলো। জানিস শুভ, ছেলেটাকে এখান থেকে তাড়িয়েছি, এবার মেয়েটাকেও কিছু একটা করতে হবে। শালা আমাদের বাড়িতে ভিখারির বাচ্চাগুলো গ্যাট হয়ে বসে আছে, ওটারও একটা ব্যবস্থা করতে হবে। আমার ঠাকুমা ওদের জন্য আমাদের 2 ভাইকে দেখতেও পারে না। আমার বাবাও মাঝে মাঝে মনে হয় আমাদের থেকে ওদের 2 ভাই বোনকে বেশি ভালোবাসে। শুধু মা চেঁচায় বলে বাবা ভয়ে কিছু বলতে পারে না। তোর ওই পিসির মেয়ে টুসিকে আমার খুব পছন্দ। কি সুন্দর মেয়েটাকে দেখতে হয়েছে, দেখলে কেমন যেন আদর করতে ইচ্ছে করে। তুই একদিন তোর বাড়িতে সুযোগ করে দিবি? কি বলছিস তুই এইসব কথা? আমার মা এইসব মোটেও পছন্দ করে না,
তার ওপর আমার ভাইও টুসিকে নিজের বোনের মতো ভালোবাসে। ও অর্ককে পছন্দ করে না ঠিকই, কিন্তু টুসিকে ভালোবাসে। টুসি প্রতি বছর আমাদের দুই ভাইকে ভাইফোঁটা দেয়, রাখি পরায়। আমার বাবা টুসিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। প্লিজ জয়ন্ত, একটা দিনের জন্য আমি তোকে 10,000 টাকা দেব, শুধু একটা দিনের জন্য। জয়ন্ত শুভ মুখের দিকে কিছুক্ষণ দেখলো, তারপর হাসতে হাসতে বলল, ঠিক আছে, শুধু একদিনের জন্য। আর তুই টাকাটা এক্ষুনি আমাকে দিবি? শুভ হলো বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। 10,000 টাকাটা তার কাছে কিছুই নয়। সে অনেক দিন থেকে বাড়িতে যায়, আর সেখানে সে একটু একটু টুসিকে দেখে তার মনে একটা লোভের সঞ্চার হয়। তাই সে সুযোগের অপেক্ষায় ছিল। আজকে সে সেটাই জয়ন্তর মাধ্যমে উসুল করতে চাইছে। কিন্তু তাদের এই পরিকল্পনা কিছুক্ষণের মধ্যেই একজনের কানে চলে যায়, আর সে কেউ নয়, ইন্সপেক্টর মৈনাক। খাবারের দোকানের ঘটনা তদন্তভার নিজের হাতে তুলে নেয় মৈনাক। এলাকার সিসিটিভির ফুটেজ চেক করে দেখতে পায় জয়ন্ত একটা ব্যাগে করে কিছু নিয়ে আসে এবং খাবারের দোকানে ঢোকে। দোকানের ভেতরে ব্যাগ থেকে তাকে কিছু বের করতে দেখে। কি সেটা ক্যামেরায় ধরা পড়ে না, কারণ সেখানে ক্যামেরা পৌঁছায় না। কিন্তু জয়ন্তের প্রতি সন্দেহ মৈনাকের তৈরি হয়। জয়ন্ত একসময় মৈনাকের ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু জয়ন্তর এই উচ্ছৃঙ্খল জীবন মৈনাকের পছন্দ নয়, কারণ সে খেলাধুলা করতে ভালোবাসে। তাই সে জয়ন্তর সঙ্গ ত্যাগ করে নিজের কেরিয়ারের দিকে মনোনিবেশ করে। তাই তো মৈনাক একজন ইন্সপেক্টর আর জয়ন্ত একজন লোফার। জয়ন্তকে নজর রাখার জন্য মৈনাক একজন লোককে নিয়োগ করেছে। সেই লোকটা সর্বদা জয়ন্তের ওপর নজর রাখে। সেদিন জয়ন্ত শুভ ওরা যে আলোচনা করছিল, কিছু দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মোবাইল টিপছিল। সেটা জয়ন্ত বা শুভ অত খেয়াল করেনি। সেই ব্যক্তি ফোন টেপার বাহানায় তাদের সমস্ত কথা সে শুনছিল। সেই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে মৈনাকের কানে পৌঁছে দেয় ওদের দুজনের কথাবার্তা। সব শুনে মৈনাক রেগে যায় আর বলে, এত বড় সাহস! একটা বাচ্চা মেয়ের দিকে তোরা কুনজর দিস? ওর যদি কিছু ক্ষতি করিস, তোদের আমি কাউকে আস্ত রাখবো না। আর টুসিকে আমি ভালোবাসি। ওকে যেদিন আমাদের বাড়িতে ওর দিদার সাথে দেখেছি, ওর সেই অসহায় ফেসটা আমাকে পুরো পাগল করে দিয়েছিল। টুসি একটা ছোট্ট মেয়ে, সেই কারণে ওকে আমি কিছু বলিনি। আমি তো শুধু ওর বড় হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর অর্ক দিদাকে বলে টুসিকে আমি আবার করে নেব। সেদিন বিকালবেলা টুসি পাশের গ্রামে তার এক বন্ধু মিঠুদের বাড়িতে গিয়েছিল। যাবার আগে দিদাকে বলে গিয়েছিল, দিদা, আজকে বিকালবেলা আমি মিঠুদের বাড়ি যাব। কেন? কোন খুশিতে? আজকে বিকালে ওদের বাড়িতে সত্যনারায়ণের পূজা শেষ হলে বাড়ি আসবো। মিঠুর কাকার দিতে আসবে। মিঠু বলেছে তোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, রাতের বেলা একা বাড়ি আসতে হবে না, যে কেউ দিতে এলেই হবে। আর মিঠু খুব ভালো মেয়ে, অসুবিধা নেই। রাত 9টা বেজে গেছে, টুসি এখনও বাড়ি ফেরেনি। তাই তার দিদা খুব চিন্তা করতে থাকে। এদিকে টুসির দিদার কাছে কোনো ফোন নেই যে মিঠুকে ফোন করবে, আর সে ঘরে থাকতে পারে না। একটা টর্চ লাইট জোগাড় করে রাতের অন্ধকারে সে মিঠুদের বাড়ি যায়। গিয়ে দেখে বাড়ির দরজায় তালা ঝুলছে। চারিদিকে শুনশান নীরবতা। বাড়িতে কোনো রকম কারো কথাবার্তার আওয়াজ আসছে না। আশেপাশে যে সমস্ত বাড়ি আছে তাদের বাড়িরও সব চুপচাপ। তাই টুসির দিদার ভয় লাগতে শুরু করলো। সে আর আগে পরে না ভেবে সোজা থানায় চলে যায়। থানায় তখন মৈনাক ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। থানার সামনে মৈনাকের সাথে দিদার দেখা হয়। দিদাকে হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে দেখে মৈনাক দিদাকে বলে, কি হয়েছে দিদা, এত রাতে তুমি থানায় কেন? বাবা মৈনাক, টুসিকে কোথাও খুঁজে পাচ্ছি না। দিদার এই কথায় মৈনাকের বুকের ভেতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। জয়ন্ত ও শুভর কথাবার্তা তার মনে পড়ে যায়, আর মনে মনে ভাবে, টুসির কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না। নিজে ইন্সপেক্টর হয়ে নিজেরই হবু স্ত্রীকে বাঁচাতে না পারার ব্যর্থতা আমাকে কুড়ে কুড়ে খাবে। মৈনাককে বিড়বিড় করতে দেখে দিদা বলল, কি হলো মৈনাক, তুমি কি বিড়বিড় করছো? দিদার কথায় মৈনাকের চেতনা ফিরে সে স্বাভাবিক হয়ে বলে, ও তোমাকে কিছু বলে যায়নি? হ্যাঁ, টুসির এক বান্ধবী আছে, পাশের গ্রামে থাকে। তার নাম মিঠু। ওদের বাড়িতে নাকি সত্যনারায়ণের পূজা আছে, সে কারণে মিঠু টুসিকে ওদের বাড়িতে যেতে বলেছে। কিন্তু রাত হচ্ছে দেখে টুসি বাড়ি না আসায় আমি ওদের বাড়িতে খুঁজতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওদের বাড়ির গেটে তালা ঝুলছে। পুরো বাড়ি অন্ধকার। আশেপাশের বাড়িতেও কোনো আলো দেখতে পাইনি, সবার দরজা বন্ধ ছিল।
তাই আমি কোনো উপায় না দেখে থানায় চলে আসি। দিদার সমস্ত কথা শুনে মৈনাক বলল, তুমি বাড়ি যাও দিদা, আমি মিঠুকে চিনি, ওর ছোট্ট কাকা আমার পরিচিত, সমস্যা নেই, আমি ফোন করে জেনে নিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি একটু দেখো, বুঝতে তো পারছো বড় মেয়ে, কোথাও কিছু অঘটন যেন ঘটে না যায়। ছেলেটা তো এত বদনাম দিল, সে এখান থেকে চলে যেতে বাধ্য হলো। মেয়েটা যেন কোনো কিছু না হয় বাবা, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি একটু দেখো। বাবা মা মরার পর এই দুই ভাই বোন আমার সাহারা, ওরা আমার প্রাণ, ওদের নিয়ে আমি বেঁচে আছি। ঠিক আছে দিদা, আমি দেখছি। এরপর মৈনাক মিঠুদের বাড়ি গেল। ওখানে গিয়েও কাউকে খুঁজে পেল না। মিঠু ছোট কাকাকে ফোন করলে ফোনে সুইচ অফ দেখালো। এলাকার সকল মানুষকে জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। মৈনাকের এবার ভয় লাগছে। সারা রাত পাগলের মতো সে তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও টুসিকে পেল না। হঠাৎ রাস্তার একপাশে বাইকটা দাঁড় করিয়ে বাইকের ওপর মাথাটা গুঁজে চুপ করে শুয়ে রইল। তার মাথায় কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। কি করবে সে কিছু ভেবে পাচ্ছে না। এভাবে সারা রাত কেটে গেল। মৈনাক একইভাবে বাইকের ওপর শুয়ে রইল। তখন রাস্তা দিয়ে কিছু লোক যাতায়াত শুরু করে দিয়েছে। হঠাৎ মৈনাক চোখ খুলে দেখলো, হ্যালো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী সিজনে। যদি গল্পটি পরবর্তী সিজনে পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।